দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সেই বক্তব্যের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে আজ পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয় দিলীপ ঘোষ। অন্যদিকে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী বিপদের মুখে পড়ে পশ্চিমবঙ্গের মধ্যে স্বৈরাচারী করার অপরাধে মুসলিমরাও ভয়াবহ রূপ ধারণ করে। এরপরে যখন আবার ভাগ হবে তখন দুটো ফুল দুদিকে যাবে নাকি? তৃণমূল পার্টিটাই উঠে যাবে। তৃণমূল নাম নিচ্ছেন কেন? লোকের নাম শুনলেই রেগে যাচ্ছে। এত ডিমের অপব্যবহার হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সেজন্য তৃণমূল নামটা বাদ দিয়ে অন্য নাম নিন না। কংগ্রেস থেকে যখন অরিজিনালি এসেছেন তো কংগ্রেসের দিকে ফিরুন। উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। একজন ক্ষমতাসীন দলের মন্ত্রী, যিনি ভেবেছিলেন ক্ষমতার ছত্রছায়ায় যা ইচ্ছা বলা যায়, যে কোনো সম্প্রদায়কে অপমান করা যায়, সংবিধানকে পায়ে দলা যায়, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হলো। দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষের এগেইনস্টে একের পর এক স্ক্যাম আছে এখন পর্যন্ত। দেশটা খণ্ডিত হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এই ভারতবর্ষটা খণ্ডিত হয়ে যাবে। তার জন্য কেবল আর কেবলমাত্র এই উগ্র হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী বিজেপি সরকার দায়ী থাকবে। 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে? তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। খুবই খারাপ ভাষায় কথা বলছে দিলীপ ঘোষ। আজকে পশ্চিমবঙ্গের রাস্তায় সে বিপদের মুখে পড়ে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে দিলীপ ঘোষকে। কারণ মুসলিমদের বিরুদ্ধে এই দিলীপ ঘোষ সরাসরি কথা বলেছিল এবং নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, এক কথায় বলতে গেলে তাদের বিজেপি সরকার আজকে বিপদের মুখে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ রাজপথে নামে এবং সরকার বিরোধী আন্দোলন করতেছে। শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয় রাজপথে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো আগে দেখে আসি। ভাবতে পারেন, একজন মন্ত্রী যিনি সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই মন্ত্রী আজ কোটি কোটি নাগরিকের ধর্মীয় অধিকারকে পদদলিত করে বলে বসলেন, নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও। এবং এবার তার পরিণতি হলো জেলের করাত। কি হয়েছিল সেদিন? কেন গোটা পশ্চিমবঙ্গ আগুন হয়ে গেল? কেন আদালত নিজে এগিয়ে এসে কঠোর পদক্ষেপ নিল? আজকের এই পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে এই ভিডিও আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। দর্শক, গল্পটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। বিজেপি নেতা এবং রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ, যিনি আগে থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবার এমন একটা কথা বলে বসলেন যেটা শুধু একটা সম্প্রদায়কে নয়, পুরো ভারতীয় সংবিধানকে অপমান করল। তিনি প্রকাশ্যে বললেন, ভারতের মুসলিম নাগরিকদের নামাজ পড়ার অধিকার নেই এই দেশে। যদি নামাজ পড়তে চান তাহলে বাংলাদেশে যান, নয়তো পাকিস্তানে চলে যান। এখন একটু ভাবুন, ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ কি বলে? এটা পরিষ্কারভাবে বলে, প্রতিটি নাগরিকের নিজের ধর্ম অনুসরণ, আচরণ এবং প্রচারের পূর্ণ স্বাধীনতা আছে। এটা কোনো অনুগ্রহ নয়, এটা মৌলিক অধিকার। এবং একজন মন্ত্রী, যিনি এই সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, তিনি এই অধিকারকে সরাসরি অস্বীকার করলেন। দিলীপ ঘোষের এই উক্তি প্রকাশে আসার পর পশ্চিমবঙ্গে যা হলো সেটাকে রাজনৈতিক ভূমিকম্প বললেও কম বলা হয়। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠল, লক্ষ লক্ষ মানুষ ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নন, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সব ধর্মের সচেতন নাগরিক একযোগে প্রতিবাদে সামিল হলেন। কারণ তারা বুঝলেন, আজ যদি একটা সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হয়, কাল অন্য সম্প্রদায়ের পালা আসবে। রাজপথে নেমে এলেন সাধারণ মানুষ। আইনজীবীরা হুঁশিয়ারি দিলেন, আমরা এই মামলা হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বললেন, এই ব্যক্তি সংবিধানের শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করেছেন, এটা রাষ্ট্রদ্রোহিতার সমান। একজন প্রবীণ আইনজীবী বললেন, দিলীপ ঘোষ কোন হরিদাস পাল যে তিনি সিদ্ধান্ত নেবেন কোন নাগরিক কোথায় থাকবে? এই দেশ কি তার পৈতৃক সম্পত্তি? আরেকজন বললেন, উনি মন্ত্রী হয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়ে সেই সংবিধানটা ভালো করে একবার পড়ে আসতে বলুন। দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললে পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রেড রোড ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করলো। বলা হলো রাস্তায় নামাজ পড়া যাবে না। অনেক মানুষ এটাকে মেনেও নিলেন, কিন্তু ঠিক তারপরে কি হলো? সেই একই রেড রোড 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে রাখা হলো যোগ দিবস পালনের জন্য। এটাকে আপনি কি বলবেন? এটা নিরপেক্ষতা? এটা সুশাসন? না, এটা হচ্ছে নির্লজ্জ দ্বিচারিতা। একটা ধর্মের জন্য একদিনের জন্য রাস্তা দেওয়া যাবে না, কিন্তু আরেকটা কার্যক্রমের জন্য 7 দিন ধরে পুরো রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে। এটা কোন ন্যায় বিচার? সচেতন নাগরিকরা প্রশ্ন তুললেন, যদি শাস্তির জন্য যোগ করতে হয় তাহলে ময়দানের মতো বিশাল খোলা জায়গা থাকতে রেড রোড বন্ধ করার কি দরকার? ময়দানে সবুজের মাঝে খোলা বাতাসে সবাইকে নিয়ে করলে তো আরো ভালো হতো।
কিন্তু না, কারণ উদ্দেশ্য স্বাস্থ্য নয়, উদ্দেশ্য হলো আধিপত্য প্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের কোণঠাসা করা। শুধু ধর্মীয় বিভাজন নয়, বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের তালিকাটাও দেখুন একবার। ক্ষমতায় আসার আগে বলেছিল রান্নার গ্যাসের দাম 450 টাকা করা হবে, আজ সেই গ্যাসের দাম আকাশ ছোঁয়া। বলেছিল জ্বালানি তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনা হবে। পেট্রোল ডিজেলের দাম আজ কোথায় সেটা আপনারা নিজেরাই জানেন। বলেছিল হকার উচ্ছেদ হলে বুলডোজারের সামনে দাঁড়াবো, আজ তারাই বুলডোজার চালাচ্ছে গরিব মানুষের ঘরের উপর দিয়ে। আয়ুষ্মান ভারত কার্ডের নামে হাজার রকমের শর্ত, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে এত জটিলতা যে সাধারণ মানুষ হাল ছেড়ে দিয়েছে। লজিক্যাল ডিসক্রেপেন্সি, এই একটা শব্দের আড়ালে লক্ষ লক্ষ গরিব পরিবারের নাম কেটে দেওয়া হচ্ছে সরকারি সুবিধার তালিকা থেকে। এরপরে যখন আবার ভাগ হবে তখন দুটো ফুল দুদিকে যাবে নাকি? সেজন্য তৃণমূল পার্টিটাই উঠে যাবে। তৃণমূল নাম নিচ্ছেন কেন? লোকের নাম শুনলেই রেগে যাচ্ছে। এত ডিমের অপব্যবহার হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সেই জন্য তৃণমূল নামটা বাদ দিয়ে অন্য নাম নিন না। কংগ্রেস থেকে যখন অরিজিনালি এসছেন তো কংগ্রেসের দিকে ফিরুন। ওটাই তো সবার অন্তিম পরিণতি। কংগ্রেস থেকে যারা বেরিয়ে আসে আবার কংগ্রেসে বিলীন হয়ে যায়, সেদিকে রাস্তা খুঁজে নিয়ে। অভিষেক ব্যানার্জি আরো বিপাকে পড়লেন, তার কারণ তিনি যে ডিজে মন্তব্যটা করেছিলেন সিআইডি 30 তারিখ জুন মাসে তার ভয়েস স্যাম্পলিং নেবে এবং যদি স্যাম্পলটা ম্যাচ করে যে ওটা অরিজিনাল অভিষেকের গলা হয়, ওনাকে আরো বিটার কনসিকুয়েন্স ম্যাচ করবে কিনা এটা তো কোনো প্রশ্নই নেই। সবাই দেখেছে চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন? ওদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবিশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার একদিন কেন বলি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কিভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন অভিযোগ তো অনেক আছে, দেখা যাক। সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত। প্রবলেম হচ্ছে ভাইপো বিদেশ যাবে, তো গিয়েছেন, কিন্তু এখন তো আর যাওয়ার উপায় নেই, কারণ যতক্ষণ না বিচার শেষ হবে ততক্ষণ কেউ বাইরে যেতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেই এবার বিদ্রোহ। তার ভাই বলছে যে তৃণমূলে সে কোনোদিনই দাম পায়নি, শুভেন্দুদা আগে তাকে ডেকেছিল, এবার তিনি কোথায় যাবেন সেটা। 15 বছর পরে এরকম মনে হলো যে দাম পাননি, কত দাম চাই, আর দামই বা কি আছে ওদের। এই ধরনের কথাবার্তা চলছে। যাকে টিএমসির ব্যাপারটা ওখানেই থাক, আমাদের অন্য কোনো চিন্তা নেই। মিড ডে মিলের ডিম নিয়ে অনেক সমালোচনা আছে। সবাই বলছে ডিম ছুটছে, তো আমরা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। যারা গরিব তাদের পুষ্টির সস্তা পুষ্টিকর জিনিস হচ্ছে ডিম। ইসকন টেক ওভার করেছে, অতএব ইসকন ন্যাচারালি তার জায়গায় দেবে হচ্ছে রাজমা। রাজমাটা আবার বাঙালির ফুড হ্যাবিটের মধ্যে পড়ে না, এটা নিয়ে অনেক কটাক্ষ সমালোচনা দেওয়া আছে। দেখা যাক কে নিয়েছে, সেটা তো ঠিক করে দেয় সরকারের তরফ থেকে। মিলের কোয়ালিটি, দাম ইত্যাদি ঠিক হয়। সব জায়গায় দাম বেড়েছে। হসপিটালে যে মিল ছিল 52-57 টাকা, সেটা 100 টাকার বেশি ছিল, 110 টাকা করা হয়েছে। তো বহু বছর ধরে চলছিল, সেগুলো রিকভারি হয়েছে। বাকি এরকম সমস্যা এলে সরকার দেখবে হরিণঘাটা সাবসিডি দিয়ে ডিম 3.5 টাকায় ডিম সাপ্লাই করে। ভাবতে পারেন এমন একজন নেতার কথা, যিনি দেশের আইন মেনে বড় পদে বসেছিলেন, আজ তিনি কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এক মারাত্মক কথা বলে বসলেন। প্রকাশ্য এক সভায় দাঁড়িয়ে তিনি দাবি করলেন নামাজ পড়তে চাইলে নাকি ভারতে থাকা যাবে না। বাংলাদেশে পাকিস্তান চলে যান, নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এসব। সোজা বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যেতে হবে। আর এই এক মন্তব্যের জেরে এখন তার বিরুদ্ধে ধেয়ে আসছে এক মস্ত বড় আইনি চাবুক। কি ঘটেছিল সেদিন, আর কেনই বা পুরো পশ্চিমবঙ্গ এক নিমিষেই উত্তাল হয়ে উঠল? কেন মুসলিম সম্প্রদায় থেকে এবার তার বিরুদ্ধে এক চরম আলটিমেটাম দেওয়া হলো, যার কারণে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আজকের এই পুরো সত্য ঘটনাটি এবং এর পেছনের সমীকরণ জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই কাহিনীর ভেতরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে যা জানা অত্যন্ত জরুরি। গল্পটা শুরু হয়েছিল রাজনীতির এক উত্তপ্ত মঞ্চ থেকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, যিনি বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবার তিনি এমন এক বক্তব্য দিলেন যা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। তিনি সবার সামনে বললেন ভারতে নাকি মুসলিমদের নামাজ পড়ার কোনো অধিকারই নাই। তার মতে যদি নামাজ পড়তেই হয় তবে বাংলাদেশে নয়তো পাকিস্তানে চলে যেতে হবে। কিন্তু ভারতের নিজের দেশের আসল আইন কি বলে? সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ পরিষ্কার ভাষায় বলে, এই দেশের প্রতিটি নাগরিকের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন ও প্রচার করার পূর্ণ অধিকার রয়েছে। এটা কোনো দয়া বা দান নয়, এটা মানুষের মৌলিক অধিকার। আর একজন দায়িত্বশীল নেতা হয়ে সে আইনের শপথ নিয়ে চেয়ারে বসে তিনি কিনা এই অধিকারকে সরাসরি অস্বীকার করলেন। এই কথাটি সামনে আসতেই চারদিকে যেন এক বিশাল তোলপাড় শুরু হয়ে গেল। লাখ লাখ মানুষ ক্ষোভে ফেটে পড়ল। শুধু এক ধর্মের মানুষ নয়, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের সচেতন নাগরিক এক হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন। কারণ সবাই বুঝলেন আজ যদি একজনের অধিকার কেড়ে নেওয়া হয় তবে কাল অন্যজনের পালা আসবে।
রাজপথে নেমে এলেন সাধারণ মানুষ, আর চারপাশ থেকে দাবি উঠল এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতেই হবে। এখানে একটা মারাত্মক দ্বিমুখী নীতির বিষয় আছে, যা না শুনলে ভেতরের আসল রাজনৈতিক খেলাটা ধরা যাবে না। কলকাতার বুকে রেড রোড নামে বিশাল চওড়া আর মস্ত বড় একটা ভিআইপি রাস্তা আছে, যেখানে দেশের স্বাধীনতা দিবসে বড় সরকারি প্যারেড হয়। এই রাস্তায় গত বহু বছর ধরে লাখ লাখ মুসলিম মানুষ একসাথে মিলে ঈদের নামাজ পড়তেন, কিন্তু হুট করে প্রশাসন থেকে নির্দেশ জারি করা হলো যে রেড রোডের মতো এত বড় একটা রাস্তায় নাকি ঈদের নামাজ পড়া যাবে না। সাধারণ মানুষ দেশের শান্তি ও শৃঙ্খলার কথা ভেবে সেই নির্দেশ মেনেও নিলেন, কিন্তু ঠিক তারপরেই আসল অমিলটা লক্ষ্য করুন। সেই একই রেড রোড টানা 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো যোগ দিবস পালনের নাম করে। এটাকে আপনারা কি বলবেন? এটা কোনো সুশাসন, নাকি এটা হলো একদম চোখের সামনে এক চোখা নীতি আর নির্লজ্জ দ্বিচারিতা? একটা ধর্মের জন্য একটা বেলার জন্য রাস্তা দেওয়া যাবে না, অথচ অন্য কাজে 7 দিন ধরে পুরো ব্যস্ত রাস্তা আটকে রাখা যাবে? এটা কোন দেশের বিচার? সচেতন মানুষরা তখন প্রশ্ন তুললেন, যদি শরীর ভালো রাখার জন্য যোগব্যায়াম করাই লাগে, তবে ময়দানের মতো এত বড় ফাঁকা জায়গায় থাকতে এত বড় রোড বন্ধ করার কি দরকার ছিল? ময়দানের সবুজ ঘাস, খোলা বাতাসে সবাই মিলে তা করলে আরো ভালো হতো। কিন্তু সমালোচকদের মতে আসল উদ্দেশ্য তো স্বাস্থ্য ছিল না, আসল উদ্দেশ্য ছিল ক্ষমতা দেখানো আর সংখ্যালঘুদের কোণঠাসা করা। শুধু ধর্মের নামে বিভাজন করা নয়, ভারতের সাধারণ মানুষদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের তালিকাটাও বেশ দীর্ঘ। ক্ষমতায় বসার আগে বুক ফুলিয়ে বলা হয়েছিল রান্নার গ্যাসের দাম নাকি 420 টাকা করা হবে, আর আজ সেই গ্যাসের দাম আকাশ ছুঁয়ে সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দিচ্ছে। আরও বলা হয়েছিল জ্বালানি তেলের দাম কমিয়ে মানুষের হাতের নাগালে আনা হবে। আজ পেট্রোল আর ডিজেলের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। কার্ডের নামে হাজার হাজার রকমের কঠিন শর্ত দিয়ে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। ফর্ম ফিল আপের নামে এত জটিলতা করা হচ্ছে যে গরিব মানুষ শেষ হাল ছেড়ে দিচ্ছে। একটা সামান্য ভুলের অজুহাত দেখিয়ে লাখ লাখ গরিব পরিবারের নামে সরকারি সুবিধার তালিকা থেকে কলমের খোঁচায় কেটে বাদ দেওয়া হচ্ছে। এক এক জায়গা থেকেই নাকি রাতারাতি বিপুল সংখ্যক মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। এই বিশাল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া মানে বোঝেন, একটা ছোটখাটো দেশের পুরো জনসংখ্যার সমান রাতারাতি সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই প্রতিশ্রুতি ভঙ্গের খেলা কিন্তু শুধু সাধারণ হকার বা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর এসে থামেনি। ভারতের আমজনতার জীবনের মান উন্নত করার নামে যে বড় বড় প্রকল্পের ঢাকঢোল পেটানো হয়েছিল, আজ সেগুলোর ভেতরেও সাধারণ মানুষ শুধুই ফাঁকি দেখতে পাচ্ছে। খেলা কিন্তু শুধু এতটুকুতেই শেষ নয়, এর পেছনে রয়েছে আরো বড় এক আন্তর্জাতিক চক্রান্ত। ভারতে এই যে কথায় কথায় বাংলা ভাষা বলা মুসলিমদের জোর করে ধরে বাংলাদেশে ফেরত পাঠানোর ভয় দেখানো হচ্ছে, যাকে পুশব্যাক বলা হয়, এটা নিয়েও কিন্তু এখন দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গেছে। মানুষের অধিকার নিয়ে কাজ করা মস্ত বড় আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই নিয়ে তীব্র ক্ষোভ আর উদ্বেগ প্রকাশ করেছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো সঠিক আইনি প্রক্রিয়া না মেনে এভাবে কোনো মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়া বা বর্ডার পার করে দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটা মানুষের সাথে বড় রকমের অন্যায়। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে থাকা নেতারা কি তার আইনের তোয়াক্কা করেন? তারা নিজেদের ভোট বাঁচাতে এক পক্ষকে খুশি করতে গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? এই নেতার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো যদি আপনারা কখনো দেখেন, তবে অবাক হতে হয়। সিকিমের বানান ভুল, নিটের বানান ভুল, তিনি নিজেই একটা সোজা বানান ঠিক করে লিখতে পারেন না। তার উপর কিনা ভারতের কোটি কোটি ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। এর চেয়ে বড় পরিহাস আর কি বা হতে পারে? এবার আসে সে আসল জায়গায়, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। এই যে দিলীপ ঘোষ এত বড় একটা উস্কানিমূলক বক্তব্য করলেন, এর পরিণতি এখন কি হতে যাচ্ছে? আসল খবর হলো, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা এবার একাত্তা হয়ে এই নেতার বিরুদ্ধে গর্জে উঠেছেন। বিএনপির এক সংসদ সদস্য তিনি তার ভাষণে, তিনি তার বক্তব্যে উঠে দাঁড়িয়ে বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামান। আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। যারা ভারতবর্ষের নাগরিক নয় তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তাদেরকে কেন পশ্চিমবঙ্গে আমরা রাখতে যাব? অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছেন, গরু পাচার বন্ধ, মাদক পাচার বন্ধ। তখন বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের রাতের ঘুম উড়ে গেছে, ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের দেশের অন্দরে বারে বারে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, ভারত বিদ্বেষী কথা বলছে। কালকে কলকাতা দখল করে নেবো, পরে পশ্চিমবঙ্গ দখল করে নেবো, এই যে ফানুস তারা ফোলাচ্ছে, ওই তাদের নিয়ে বিএনপির সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়িয়ে সওয়াল করেন না তো? আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের চিত্রের কোনো পরিবর্তন নেই, চিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। একদিকে যখন পশ্চিমবঙ্গে বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশংসা হচ্ছে, ডিএ যেভাবে বৃদ্ধি পেয়েছে, সরকারি কর্মচারীরা খুশি, রাজ্যের চাকরির সংস্থানের কথা এই বাজেট দেখিয়েছে, তাই ভূয়সী প্রশংসা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তখনই
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তাল হলো সংসদ, একেবারে উত্তাল পরিস্থিতি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং বিশেষ করে দিলীপ ঘোষকে নিয়ে কথা হয়। আপনারা দেখেছেন যে মুসলিমদের নামাজকে নিয়ে কটূক্তি করেছিল দিলীপ ঘোষ, এখন সেই দিলীপ ঘোষকে নিয়ে অসংখ্য চাঞ্চল্যকর ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে ঘটতেছে। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।